দিচ্ছে যা বলছে সংসদে যে তারা অ্যাকচুয়ালি প্রসেসটা নিয়ে আপত্তি তুলছে, জুলাই সনদ নিয়ে না, এটা হচ্ছে একটা এক্সকিউজ। যেমন তারা বলেছে যে সংবিধান সংস্কার পরিষদ তো সংবিধানেই নাই, একটা অদৃশ্য পরিষদ, এটা আবার মানুষ কি করে? এটাই তো, তাহলে তো সংবিধানে তো গণভোটও ছিল না, এবং এই সংবিধানে 26-এর নির্বাচনও ছিল না। এই সংবিধানে বাংলাদেশে কোনো একটা সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি পতন হয় তাহলে তারপরে কি হবে, এরকম কোনো কিছুই তো ছিল না। তাহলে তাদের যেটা যেটা সুবিধাজনক, ধরেন তারেক রহমানের দেশে ফিরে আসা, তারেক রহমানের সকল মামলা উধাও হয়ে যাওয়া, ধরেন যে জিনিসটা হইতে 5 বছর লাগতো, তারা তাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করে হোক, নিজেদের ক্ষমতা খাটিয়ে হোক, এই জিনিসগুলো 1 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করছে। ফাইন, এটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে তো এই প্রত্যেকটা জিনিসই বলেছি, যেই যেই বিষয়গুলো অন্যায় হয়েছে, যেই অন্যায়ের কারণে হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরাচার হয়েছে, পতন ঘটেছে, এই অন্যায়গুলো দ্রুত সুরাহা হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের সমস্যাটা যে জায়গায়, আমরা একটু ওই জায়গাটাতে আসি, সেটা হচ্ছে এই যে জনাব সালাউদ্দিন আহমেদ এবং অ্যাজ এ হোল বিএনপি এখন যে এক্সকিউজগুলো দিচ্ছে, সেটা হচ্ছে তারা তাদের মতো করে জুলাই সনদের পছন্দের যেই ধারাগুলো আছে, যেগুলো করলে হয়তো দেশ কিছু উপকৃত হবে, একই সাথে তাদের যে সার্বভৌম যে একটা ক্ষমতা তৈরি হবে, ওই ক্ষমতা বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবে না, তারা শুধুমাত্র ওগুলোর বাস্তবায়ন চায়। এখন বাংলাদেশে এই যে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, চাওয়া পাওয়া ছিল, যেগুলো একটা সনদে লিপিবদ্ধ করা হয়েছে, এটা তো একটা দলের চাহিদার প্রেক্ষিতে বাস্তবায়িত হতে পারে না। বরং এখানে তো অন্যান্য দলও আছে, তাদের তো ভিন্ন ভিন্ন চাহিদা ছিল। তাহলে যেই দল ক্ষমতা যাবে সেই দল তার মতো করে চালাবে, যেমনিভাবে বিএনপি এর আগে তাদের মতো করে সংবিধান সংশোধন করেছে, আওয়ামী লীগ আছে তাদের মতো করে সংশোধন করেছে, একজন গণভোট দিয়েছে, একজন বাতিল করেছে, একজন তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে, একজন বাতিল করেছে। এরকম যদি খেলা চলতে থাকে তাহলে এই ঘুরে ফিরে আগের যে খেলাটা ছিল, ধীরে ধীরে স্বৈরাচার তৈরি হওয়ার খেলা, এই খেলাই চলতে থাকবে। তো আমরা আমাদের জায়গা থেকে এই জুলাই সনদটাকে বিএনপির কোনো ব্যক্তিগত ইচ্ছার কোনো প্রতিফলন মনে করেন, এটা বাংলাদেশের গণমানুষের ইচ্ছার প্রতিফলন। সো এই জায়গা থেকে এখন বিএনপিকে জুলাই সনদটা অ্যাজ এ হোল বাস্তবায়ন করতে হবে। আর আমাদের আরেকটা জায়গা হচ্ছে, জনাব সালাউদ্দিন আহমেদ সহ তাদেরকে কেন আমরা রাস্তার জায়গাটাতে রাখতে পারছি না, কেন আমাদেরকে রাজনৈতিকভাবে মাঠের কর্মসূচি যেতে হচ্ছে? কারণ এই সালাউদ্দিন ভাই নির্বাচনের আগে স্পষ্ট করে এভাবে বলেছিলেন, তখন তারা এটা নিয়ে ফাইট করছিলেন যে গণভোট নির্বাচনের আগে আলাদাভাবে হবে নাকি গণভোট একই সাথে নির্বাচনের সময় হবে। প্রথমে জামায়াতের স্পষ্ট অবস্থান ছিল আগে, এনসিপির অবস্থান ছিল আগে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে দিন শেষে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাস্তবায়ন করা, এখানে নির্বাচনকে বিলম্বিত করা না। সেই জায়গা থেকে আমরা একই সময় রাজি হলাম, এবং সেই সময়ে খুশিতে গদগদ হয়ে আমাদের সালাউদ্দিন ভাই বলেছিলেন যে যদি জনগণ এই গণভোটে হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্টের প্রত্যেক সদস্য বাধ্য থাকবে আইনগতভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে। আজকে তিনি তার জায়গা থেকে এই জাতীয় সংসদে এসে এই জুলাই সনদের আমরা দেখছি ওই গুরুত্বপূর্ণ আদেশের ধারাগুলো বা প্রস্তাবগুলো তিনি কিছু কিছু নিজের ইচ্ছা মতো বাতিল করছেন, কিছু কিছু তাদের ইচ্ছা মতো তিনি উত্থাপন করছেন না, কিছু কিছু সংশোধন করছেন। বড় কথা হচ্ছে, আপনি দেখেন এই যে নির্বাচনটা যেটা হলো, যে আদেশের ভিত্তিতে এই নির্বাচনটা হলো, ওই আদেশে স্পষ্ট করে এটা লেখা আছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে একই সাথে 2টা দায়িত্ব পালন করবে, জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য। এটা মেনে তারা সাইন করে গণভোটে রাজি হয়েছেন, জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তাহলে তারা যদি আপত্তিই তুলবেন, এই আপত্তি আগে তুলতে পারতেন, কিন্তু শুধুমাত্র একটা নির্বাচন পার করে নির্বাচিত হয়ে এমপি হয়ে সংসদে আপত্তি তুলবেন, এর আগে যা আছে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলবেন, তাহলে এটা তো জনগণের সাথে প্রতারণা করা। সেখানে ঐক্যমত্য কমিশনে প্রায় 30টার মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টের উপরে ভিত্তি করে একটা দেশের গণমানুষের আকাঙ্ক্ষা সেখানে স্টপ হয়ে যাইতে পারে না। তারা তাদের জায়গা থেকে দলীয়ভাবে যেমন তাদের নোট অফ ডিসেন্ট আছে, এরকম অনেক রাজনৈতিক দলের আলাদা আলাদা নোট অফ ডিসেন্ট আছে। হ্যাঁ, না তাহলে তো সকল রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট বাদ দিলে জুলাই সনদে আর কিছু থাকবে না, কোনো ধারা থাকবে না। আপনি খুঁজে দেখিয়েন, প্রত্যেকটা জায়গায় কারো না কারো নোট অফ ডিসেন্ট আছে, আদর্শিকভাবে আছে, দলীয় অবস্থার জায়গা আছে। না, খুব স্বাভাবিকভাবেই, তাহলে খুব স্বাভাবিকভাবে দেখেন এই যে গণভোট হলো, এই গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে, তার মানে কি তাহলে ঐক্য হয় নাই? বিএনপিকে 50% মানুষ ভোট দিয়েছে, তার মানে কি ঐক্য হয় নাই? তাহলে তারা সরকার না, তাদের তো তাহলে এই সরকার চালানো দরকার নাই। তাহলে এখানে অধিকাংশ রায়ের ভিত্তিতে যেটা হয়, এই জুলাই সনদের যেগুলো লিপিবদ্ধ করা হয়েছে, ফাইনালি যার উপরে সাইন হয়েছে, এখানে অধিকাংশ মানুষ খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। 84টার মধ্যে 9 থেকে 10টা জায়গায় তার নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই 9 থেকে 10টা জায়গা প্রতিষ্ঠিত হওয়া বা বাংলাদেশের সংস্কার হওয়া যতটা জরুরি, বাকি ওই 74টা জায়গা না হলেও বরং কোনো সমস্যা নাই, কিন্তু এই 10টা হওয়া তার চেয়েও বেশি জরুরি, কারণ বাকি 74টা অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আমার দেখেন, আমি শুধু 2টা লাইন বলে শেষ করি এখানে, দিচ্ছি 2টা লাইন শুধু, এটা বলতেই হবে। সেটা হচ্ছে সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে, দুদক, পিএসসি,
তারপরে হচ্ছে ওই যে নির্বাচন কমিশন, এরপরে নিরীক্ষকের যে হচ্ছে মন্ত্রণালয় কার্যালয় যেটা আছে, এই জায়গাগুলো যেগুলো দিয়ে একটা সরকার স্বৈরাচার হয়, যেগুলো দিয়ে মানুষের উপর জুলুম হয়, যেগুলো দিয়ে নিজেদের ভিতরকার যারা অন্যায়কারী তারা প্রশ্রয় পেয়ে যায়, আপনি সেগুলো সরকারি দলের মধ্যে কুক্ষিগত রাখবেন, সেখানে নোট অফ ডিসেন্ট দিবেন, অন্য কারো সেখানে হস্তক্ষেপ পছন্দ করবেন না, তাহলে আলটিমেটলি সংস্কারটা কোথায় হবে? আমরা ওইটাই বলেছিলাম, সংস্কারটা দেশকে সামনে রেখে হওয়া উচিত, বিএনপিকে সামনে রেখে না। অসম্ভব ভালোবাসি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, সম্মান করি। আমাদের এখন যিনি বর্তমান চেয়ারম্যান, আবেগ অবশ্যই থাকবে, সেটা ঠিক আছে। দেখেন, গণভোট বা রেফারেন্ডাম এটা একটা, ইট ওয়াজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা এমন না যেটা একটা আইন, যেটা আইন করে আপনার ওই ইয়ের মধ্যে সংবিধানে আনা হয়েছিল। ইট ওয়াজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সংবিধান তো আইনের বই না, সংবিধান হচ্ছে সেই নীতিমালা যার ভিত্তিতে আইন প্রণীত হয়, সর্বোচ্চ দলিল আইনের, সেটা না, এটা এটার হচ্ছে উপরে ভিত্তি করে আইন প্রণীত হয়। সেটা এক্স্যাক্টলি তাই, কিন্তু গণভোটটা কোনো ওই রকম আইন না, এটা সংবিধানের এটা একটা সাংবিধানিক রীতি বা বিধি, এক্স্যাক্টলি অংশ ছিল। এখন সংশোধন করে গণভোটের বিধান বাতিল করেছে কারা? অতীতের যে স্বৈরাচার ফ্যাসিস্ট যে সরকারটা ছিল তারা করেছে। এখন গণভোট এটা যে সাংবিধানিক আপনার পদ্ধতি, সংবিধানের অংশ, এটার জন্য সংসদে 2/3 যারা মেজরিটি বিএনপির যেমন আছে সমর্থন তাদের লাগবে। এটাকে যদি সন্নিবেশিত আবার আনতে হবে তো ফেরত, সেটার কথা। আইনগত প্রক্রিয়াটা বলছি, সংবিধান সংস্কার করতে হবে, কারণ না হলে এই যে কথাগুলো আসছে এখন, এটার জন্য আমাদের আলটেরিয়ার মোটিভ আছে? একদম না, একদম না। কারণ এই কথাটা বারবার বলা হয়েছে যে রাষ্ট্রপতি যেহেতু গণভোটের অধ্যাদেশটা জারি করেছিলেন, সেটা 93-এর 1 অনুচ্ছেদে যেমন বলা আছে যে আপনি অধ্যাদেশ কিভাবে জারি করবেন, কোনটা আদেশ, কোনটা কিভাবে, কোন টাইমে, সেই কথাগুলো আমি বারবার রিপিট করব না। এখন গণভোটের অধ্যাদেশ, এটার বৈধতা, সেটা নিয়ে প্রশ্ন। আপনি জানেন, আমি যতদূর জানি রাষ্ট্রপতি আদেশ দিয়ে কোনো বিধিকে সংবিধানে সংযুক্ত করতে পারেন না। সেটা ঠিক আছে, একদম ঠিক আছে। এটা পরবর্তীতে সংসদে আসবে, কারণ সংসদ সার্বভৌম। সংসদ যদি এটা 2/3 মেজরিটিতে পাস হয়, মানে সিম্পল মেজরিটি আপনি ধরেন, তাহলেই ইট উইল বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন এগেইন। এখন হয় কি, গণভোট, রেফারেন্ডাম, এটা এমন একটা ভোট যেখানে আপনার দেশের সাধারণ মানুষ যারা এবার যেমন ভোট দিয়েছে না, সরাসরি কোনো একটা গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত, জুলাই সনদ যেমন এবার এসছে, যে মতামত দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেয়া, গণভোট, রেফারেন্ডাম। এখন গণভোট, সরকার কিংবা রাষ্ট্র কোনো একটা নির্দিষ্ট বিষয়, কি সেটা সংবিধান পরিবর্তন, কিংবা কি নতুন একটা কোনো আইন, কিংবা কি আন্তর্জাতিক কোনো চুক্তি হতে পারে। তো সেই সব কিছু নিয়ে জনগণের কাছে প্রশ্ন, হ্যাঁ, যে আপনি কি বলবেন, হ্যাঁ না না। এখানে আপনি জানেন যে আমাদের গণভোটে একটু লেন্দি ছিল প্রশ্ন, সেটা নিয়ে আমরা কি বলেছিলাম, যথেষ্ট সচেতনতা তৈরি করা হয়নি, উচিত ছিল। 1977-এ বাংলাদেশে একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণের আস্থা আছে কিনা সেটা আপনার যাচাই বাছাই করা। আবার ফিরবো না, আমি একটু এটা তো বিষয়টা কি বলেন না, কিন্তু বলছে যে এই লিগ্যালিটির জায়গাটাই নাই, কেননা এই সরকারটাই তো তৈরি হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট, তারা কোথায় শপথ নিয়েছিল, কোন জায়গায়, কোথায় শপথ নিয়েছিল, কার কাছে নিয়েছিল বলেন, কার কাছে শপথ নিয়েছিল? তো আর কিসের মধ্যে দিয়ে নিয়েছিল? রাষ্ট্রপতিই আদেশ দিয়েছে তো 106-এই তো না? হ্যাঁ, কিন্তু পরের আদেশগুলো রাষ্ট্রপতি দিয়েছে। আমি সেটা বলছি না, অধ্যাদেশ, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আইনগতভাবে ও শপথ দেয়া আর শপথ নেয়া আর অধ্যাদেশ জারি করা টু ডিফারেন্ট থিং। এখন একটা কথা আমি খুব আপত্তি জানাচ্ছি ওনার, যে উনি বলেছেন, না আমি একটু শেষ করব, ওর কতগুলো কথা আছে, জানিয়ে দিচ্ছি, যে তারেক রহমান সাহেবের মামলা উধাও হয়ে গেছে। নো নো নো, উধাও হয়ে যায়নি, একদম না। এটা কোনো কিছু অদৃশ্য হয়নি, ইনভিজিবল হয়নি, ভীষণভাবে আইনগত প্রক্রিয়ায় সর্বোচ্চ আদালত পর্যন্ত আইনি লড়াই করে আইনগতভাবে নিষ্পত্তি হয়েছে মামলাগুলো। হ্যাঁ, যে মামলাগুলো কথা আমরা বলছি আইনগতভাবে নিষ্পত্তি হয়েছে। এখন দেখেন, সংবিধান এই পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। আমি ওর কথার উত্তর দিচ্ছি ছোট ছোট করে, টাইমের জন্য 1 মিনিট, আমি ওর কথার একটু শেষ করব। 17 বার এই পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে। এখন আপনি যদি বলেন 17 বার সংশোধন করা হয়েছে, আপনারাই কি বারবার করেছেন? না, কয়েকবার আমরা করেছি, আর বহুবার, বহু প্রয়োজনে 72 সন থেকে এই পর্যন্ত সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে। দেখেন, মূলত 2/3 মেজরিটি যাদের, তাদের ইচ্ছাতেই হয়েছে। সেটা তো লাগে, মেজরিটি তো লাগে, কিন্তু সেটা যেমন পঞ্চদশ সংশোধনীটা, যেটাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তো উঠিয়ে দিল, সেটা তো আপনার আলটেরিয়ার মোটিভের কথাটা চলে আসে, কারণ সেটা তো ছিল
এটা আমাদের 90 সালের পরে যে সংশোধনী হয়েছিল শুধু সেইখানেই সব দল এক ছিল, এছাড়া তো খুব কম জায়গাতেই সব দল এক হয়েছে। আরেকটা কথা বলেছে যে জনগণের সাথে বিএনপি প্রতারণা করেছে। না, বিএনপি করছে, করেনি, করে নাই, করবে না ভবিষ্যতে কখনো কোনো দিন। কারণ বিএনপি বলেছে যে জুলাই সনদ আমরা অন করি, বিএনপি বলেছে জুলাই সনদের প্রত্যেকটা ধারা আমরা সংবিধানে আইনগতভাবে সন্নিবেশিত করা হবে। আর দেখেন 84টার মধ্যে 9-10টা জায়গায় নোট অফ ডিসেন্টের কথা বলেছে। এখন আমাদের সংগঠন বিএনপি একটা সংগঠন, যেমন ওনারা একটা করেছে এনসিপি, সংগঠন করার আগেই ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা ছিলেন তার সাথে ওনারা বিদেশে কোথায় গিয়েছিলেন না, পরিচয় করিয়ে দিয়েছিল। তো যাই হোক, তো একটা সংগঠন কিভাবে দেখা করতে না, আপনারা নিউ ইয়র্কের জাতিসংঘ বোধহয় না, নিউ ইয়র্কের কোন প্রোগ্রামে গিয়েছিলেন না, প্রধান উপদেষ্টা আই নো দ্যাট, কিন্তু আপনাদের দল তখনও তৈরি হয়েছিল কি হয়নি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো হিমসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন, আপনারা তো নন। কারণ উনি তো বিএনপির মতন একটা দলের মহাসচিব। না, আমি পোর্টফোলিওর কথা বলছি। না, আমি ওটাও বলতেছি, সাথে এমন একজন গেছিল যিনি অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে গেছিল, যাদের কারণে না আপনি বলবেন, আচ্ছা না আপনি বলবেন, না আমি আপনাকে আমি আর বেশি সময় দিতে পারবো না, তার কাছে যেতে হবে। আমি নিবও না সময়, আমি শুধু শেষ করব একটা কথা বলে। আমি তখনও প্রথমবারও বলতে পারিনি 133টা অধ্যাদেশ যেটা আপনি শুরুতে বললেন জারি করে বাকি 20টার মধ্যে 16টা সংশোধনে এখনই বিল আকারে উত্থাপন না করতে বলেছে, এই তো পরবর্তীতে যাচাই বাছাই করে। তো এটাতে কি কোনো অসুবিধা আছে? যাচাই বাছাই করে তারপরে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। তো 4টা বিল অধ্যাদেশ রহিতকরণ হেফাজতের জন্য এখনই বিল আনয়নের সুপারিশ করা হয় 4টা এর মধ্যে, ঠিক আছে? তো এটার মধ্যে তো খুব কঠিন এমন কোনো দুরভিসন্ধি দেখা ভাই যাচ্ছে না। আমি তো আইনজীবী, দীর্ঘদিন আছি, কই আমি তো দেখতে পাচ্ছেন, আমার ভাই দেখতে পাচ্ছে কিভাবে কোথায়, সেটা সে বলুক। আর আরেকটা পরে বলবো, উনি বলুক উনার ওই যে আমরা ওপেনলি রাজনীতি করেছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাদের দলের অনেক বড় বড় নেতারা দেশের বাইরে ছিল, দেশে আসে নাই। তাদের যারা নেতাকর্মী জুলুমের শিকার হচ্ছিল, নির্যাতন শিকার হচ্ছিল, মিথ্যা মামলায় জেল খাটতেছিল, তাদের পাশে এসে একবারও দাঁড়ায় নাই। এবং তাদের এই নেতৃত্ব যারা আজকের দিনে খুব বড় বড় গুরুত্বপূর্ণ পজিশনে আছে, ওই নেতৃত্বগুলো এই সাধারণ মানুষের বিএনপি নেতাকর্মীদের সামনে এসে দাঁড়ায় নাই দেখেই 28 অক্টোবরই থেকে গেছে, এটা সফল হয় নাই। দাঁড়ায় নাই দেখেই বিএনপি নেতাকর্মীদেরকে 17 বছর জুলুমের সহ্য করতে হয়েছে, স্বীকার করতে হয়েছে, এটার কোনো প্রতিকার হয় নাই। তাদের জায়গা থেকে তার সবচেয়ে বড় যে আমরা একদম নির্দ্বিধায় একটা জিনিস প্রথমে বলি, এই জুলাইয়ে বিএনপি, ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতাকর্মীর অনেক স্যাক্রিফাইস ছিল, এটা প্রথমে স্বীকার করে নিচ্ছি। দ্বিতীয়ত, বিগত 17 বছরে তারা অনেক কষ্ট করেছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, এটাও স্বীকার করে নিচ্ছি। এবং এই অভ্যুত্থানে তাদের অনেক বড় একটা অবদান আছে, এটাও স্বীকার করে নিচ্ছি। কিন্তু একটা জিনিস বলি, এই বিএনপি তাদের জায়গা থেকে তারা তাদের শাসনামলগুলোতে যে কাজগুলো করেছে, এই কাজগুলো করার কারণে 2009 নির্বাচনের পরে 14তে যখন একটা নির্বাচন হলো, এবং এরপরে 18তে এবং 24-এ 14, 18, 24 এই 3টা নির্বাচনে যখন রাতের নির্বাচন হলো, ডামি নির্বাচন হলো, ভোট চুরির নির্বাচন হলো, তারপরে এই বিএনপির নেতৃত্বের সাথে বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নামে নাই, যে তাদের উপরে আস্থাটা পায় নাই। কেন আস্থাটা পায় নাই? কারণ এই যে বিএনপি, এই বিএনপির যখন আমরা একটু পিছনের দিকে ইতিহাস ঘাটতে চাই, আমরা তখন দেখি যে 90-এর পরে ওই অভ্যুত্থানের পরে 3 দলীয় জোটের যে রূপরেখা হলো, সেই রূপরেখা এই বিএনপি বাস্তবায়ন করেনি, প্রতারণা করেছে। 96 গিয়ে ফেব্রুয়ারিতে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিজেদের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এরপরে 96-এর পরে যখন আমরা দেখলাম যে পরের যে আমলটা আসলো, এই আমলে এসে আমরা দেখি যে তারা হাওয়া ভবনের মতো ভবন তৈরি করে জনগণের টাকা লুটপাট করে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা তাদের জায়গায় নিজেরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বিচারপতির বয়স বাড়িয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছে যার জন্য পুরো বাংলাদেশকে সাফার করতে হয়েছে। তারা তাদের জায়গায় দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তারা মাগুরাতে উপনির্বাচনে দুর্নীতি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে গিয়েছে। তারা তাদের জায়গায় বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছে। এই বিষয়গুলো, এরকম অসংখ্য বিষয় আমরা বলতে পারবো, যে এই বিষয়গুলোর কারণে বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা হারিয়েছিল। এবং এটার কারণে বাংলাদেশের মানুষ পরের 3 বার ভোট চুরি নির্বাচন হওয়ার পরও বিএনপির অধীনে নামে নাই। এবং বিএনপির অধীনে না নামার কারণেই এত বড় একটা অভ্যুত্থানে ছাত্র জনতাকে অংশগ্রহণ করতে হয়েছে, যে ছাত্র জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনেছে। এরপরে আসি কিংস পার্টি উপদেষ্টা। আপনি যতগুলো অভিযোগ তুলেছেন, আওয়ামী লীগ এই অভিযোগগুলো কিংস পার্টি না, যেটা সত্যি সেটা তুলতে তো কোনো সমস্যা নেই, যেটা সত্যি সেটা যে কেউ তুলুক, এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তারা যে জিনিসগুলো করতো, তারা যে জিনিসগুলো মানুষের উপর চাপিয়ে দিত, অন্যায় করতো, জুলুম করতো, এগুলো তো আমরা করছি না। না, আমি আমার জায়গা থেকে বলছি, শেষ করছি। কিংস পার্টির আলাপ, অ্যাটর্নি জেনারেল তাদের হলেন বর্তমান আইনমন্ত্রী। এরপর ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী।
মানে আমরা আমাদের জায়গা থেকে একটু জানতে চাই যে আমাদের এই এনসিপির কে আসলে এসে এখন তাদের কোন মন্ত্রীটা হয়েছেন, আমাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, কে তাদের ক্ষমতাসীন দলের কোন সুযোগ সুবিধাটা নিতেছেন। সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসের বড় কিংস পার্টি হচ্ছে বিএনপি। 75-এর ওই ঘটনার পরে বিএনপি এরপরে জন্মলাভ করে একটা গণভোটের মধ্য দিয়ে তারা তাদের প্রথম বৈধতা নেয়। ওই গণভোট নিয়ে কোনো সমস্যা নাই, তারা তাদের প্রথম সুবিধা নিল এবং জিয়াউর রহমান ক্ষমতায় থেকে তার দল গঠন করলেন। তখন তারা কিংস পার্টি না, যার জন্ম কিংস পার্টি হিসেবে সে কিংস পার্টি না। 90-এর গণঅভ্যুত্থান হলো, তারা ওই গণঅভ্যুত্থান পর নির্বাচিত হলো, আবার একটা কিংস পার্টির ভূমিকায় আসলো। এরপরে 24-এর নির্বাচন, এই 24-এর অভ্যুত্থান হলো, 24-এর অভ্যুত্থানের পরের যে নির্বাচন তার মধ্য দিয়েও তারা আসলো। আমরা আমাদের জায়গা থেকে জন্মসূত্রে তারা কিংস পার্টি এবং প্রত্যেকটা এই বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের পরে সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছে তারা। এখন আপনি আপনার জায়গা থেকে বলছেন যে এই যে নির্বাচন, এই নির্বাচনে তারা বিজয়ী হয়েছে। এখানে সবচেয়ে বড় বিষয়টা কি আসলে আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে বিএনপি, শুধু বিএনপির ভোট দিয়ে এবারের এই নির্বাচনে কোনো দিন তাদের জায়গা থেকে সরকার গঠন করতে পারতো না। এটা বিএনপির মাঠ পর্যায়ের প্রত্যেকটা মানুষ জানে। এই জন্য গতকালকে একটা ভিডিও দেখলাম, গতকালকে ওই আওয়ামী লীগের আগে যে শিক্ষামন্ত্রী ছিল, সে নাম হলো নফেল, সে একটা থ্রেট দিচ্ছে বিএনপিকে যে আমাদের যে সমর্থন দিয়েছি, ভোট দিয়েছি, এগুলো যদি না দিতাম আপনারা নির্বাচিত হতে পারতেন না, আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটা ভুলে গেলে চলবে না। তো এখন আমাদের জায়গা থেকে আসলে কথাটা কোন জায়গায়? কথাটা হচ্ছে আমাদের এই যে আপা যে জিনিসগুলো বললো, আসলে আমি পুরো জিনিসটা শুনে মানে আপা সব জিনিসে আইন নিয়ে আসছে। এখন আমার কথাটা কি একটু মনে রাখেন, আমি একটা প্রশ্ন করে রাখি আপনার কাছে। কিংস পার্টির কথা যেহেতু বলেছেন, আপনাদেরও তো দুইজন উপদেষ্টা ছিল এই সরকারের মধ্যে। আমাদের দুইজন না, একজন ছিল। একজন? জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আর নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তো? নাহিদ ইসলাম তো অন্তত এক বছর আগে পদত্যাগ করে এসেছেন। আবার বের হয়ে এসে আপনারা পার্টি করেছেন, আবার অনিবন্ধিত অবস্থায় সরকার আপনাদেরকে বাইরে নিয়ে গেছে, দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিছুটা কি আপনাদেরও একই দায় আসে না যে আপনারাও কিংস পার্টি? না, আপনি মানে এক লাইনে বললো না, ঠিক আছে আমি বলি, আপনার মূল তর্কটাতে আমি মানে অন্তত বিএনপির ধারে কাছেও না, বিএনপি যে লেভেলের কিংস পার্টি ছিল তার ধারে কাছেও না। এবার আমি আমার একটু তর্কটা দেখি আপা। হ্যাঁ, মানে আপা যে আইনগতভাবে যে কথাটা বলতেছে আর কি, যে তাদের আমরা আসলে কি অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে একটু প্রিভিলেজ পেয়ে গেছি, ওইটাই। আর আপাদের জায়গা থেকে মানে আইনগত আপনারা একটু প্রিভিলেজ পেয়েছেন। হ্যাঁ, আমরা অভ্যুত্থানের নেতৃত্ব আপনার কাছেও পেয়েছি, নাহলে তো এখানে থাকতাম না, প্রত্যেকটা মানুষের কাছে পেয়েছি। হ্যাঁ, ট্রু। না হলে আপনি দেখেন, একটা দল মাত্র জন্ম নিছে, জন্ম নেওয়ার পর একটা দলের অন্তত 10 জন এরকম মানুষ আছে বা প্রার্থী আছে যারা তাদের জায়গা থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে, যারা যে বাংলাদেশের মানুষ তাদেরকে একটু স্নেহ করে, তাদের প্রতি একটু শ্রদ্ধা চলে আসে। এটা তো প্রিভিলেজ না, এটা প্রিভিলেজ। আপার যে কথাটা আসতে চাই, আমি একটু জুলাই সনদে আসতেই চাই। আপার বলছে এই যে যাচ্ছি এই যে গণভোট, আপারা বলছে এখন কি যে গণভোট তো আগে সংবিধানে আনতে হবে, তারপরে এই গণভোটটাকে আইনগতভাবে বৈধতা দেয়া যাবে। তো এই গণভোট তো সংবিধানে ছিলই না, তাহলে এই গণভোটটাকে আমরা কিভাবে বৈধতা দিব? তো হ্যাঁ, আগে ছিল, কিন্তু এই সময় মানে এই গণভোটটা যখন হলো তখন তো আর সংবিধানে নাই, বর্তমানেও তো নাই। তো সেই জায়গা থেকে তাহলে কিভাবে দিবে? তার মানে গণভোটটাকে তারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অবৈধ বলতে চাচ্ছে, এই একই সূত্র ধরে। এবার এই একই সূত্র ধরে আমরা একটু আসি। গণভোট এবং জাতীয় নির্বাচন একই আদেশের ভিত্তিতে হয়েছে। গণভোট এর বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে না। এবার এই দুইটো যে জায়গা থেকে এসেছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই জাতীয় ঐক্যমত্য কমিশনে একসাথে বিএনপি যখন পার্টিসিপেট করেছে, বুক ফুলিয়ে কথা বলেছে, মতামত দিয়েছে, তখন এটার বৈধতা নিয়ে প্রশ্ন হয় নাই। আজকে সংসদে গিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ এটার বৈধতা নিয়েও প্রশ্ন তুলছে যে এটা কিভাবে গঠিত হলো, এটা তো সংবিধানে নাই। এরপরে এই ঐক্যমত্য কমিশন যেটা দিয়ে আসলো, আমি একটু পিছনে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এসেছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আসলে সংবিধানে নাই, এটার তো তাহলে বৈধতা থাকে না। তখন তারা 106 তাদের জায়গা থেকে নিয়ে আসছে। এবার দেখেন 106 কোত্থেকে আসলো? এই 106-এর যেই ধারা থেকে টেনে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করা হয়েছে, এটাও এর আগে কোনোদিন ব্যবহার করা হয় নাই, এটা বিশেষভাবে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা যদি সেটাকেও বাদ দেই, তাহলে আমাদের গোড়াটা হচ্ছে 5ই অগাস্টের ঠিক আগের মুহূর্তে, যে আগের মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাহলে আমাদের ওই জায়গায় ফিরে যাওয়া উচিত, কারণ আমরা তো এই পুরো প্রক্রিয়াটাতে আইনগত প্রক্রিয়া চাচ্ছি। 24-এর অভ্যুত্থান তো কোনো আইনগত প্রক্রিয়া হয় নাই। তাহলে আমরা যদি আইনগত প্রক্রিয়ায় চাই, তাহলে আমার 24-এর অভ্যুত্থানে আগে যেতে হবে, যেই আগে তারেক রহমান থাকবেন লন্ডনে, জনাব সালাউদ্দিন আহমেদ থাকবেন শিলংয়ে, আমার বিএনপি নেতাকর্মীরা না খুব স্বাভাবিকভাবে মানে তারা তাদের জায়গা থেকে, মানে আমরা তো এটাই বলতেছি, তো আমরা তো এটাকে অ্যাকসেপ্ট করতেছি না। শিলং থাকবে সালাউদ্দিন ভাই, আপনি থাকবেন ছাত্রলীগ। না, আমি ছাত্রলীগ ছিলাম না, আমি যাই হোক, আপনাদের কেউ তো ছিল, অনেকেই তো ছিল, তারা তো এসে রাজপথে আন্দোলন করেছে। হ্যাঁ, তো উনি আন্দোলন করেনি, উনি কতদিন ছিল? আপনারা শিলং এর কি জানেন? আপনি নিয়ে আসলেন, আমি জানি না, আপনি নিয়ে আসছেন, আপনি নিয়ে আসছেন, সালাউদ্দিন ভাই আসলেই শিলং, না আপনি নিয়ে আসছেন,
আমি নিয়ে আসি নাই। উনি নিজের মনের খুশিতে গিয়েছিল। এটা আপনি নিয়ে আমরা আসছেন। হাইকোর্টে মামলা আপনি করেছিলাম। নিয়ে আসছেন, আমি নিয়ে আসি নাই। আপনি নিয়ে আসছেন কারণ আপনারা কথা বলেন তো, হ্যাঁ না, আমরা কারণ আপনাদের আপনি কিছু গণভোটকে বলি না। অবৈধ যখন বলবেন তার মানে আপনি নিয়ে আসছেন, তখন আমি বলবো তারেক রহমান লন্ডনে গিয়েছিল, তারেক সালাউদ্দিন রহমান আহমেদ লন্ডনে শিলংয়ে এমনি গিয়েছিলেন? না, ওনাকে কি অত্যাচার এটা 111 এ করা হয়েছিল? করেছে, জানি তো। তাহলে কেন আপনি বলছেন এই কথা? গণভোটকে অবৈধ বলতেছেন? আমি আপনি তো তো এটা বলতে বলছি, পারেন, আমি অবশ্যই বলছি বলতেছেন। আপনি বলতেছেন এটা সংবিধানে নাই, তার মানে এটা অবৈধ। আইনগত পদ্ধতি, না, সাংবিধানিক আইনগত পদ্ধতিতে অভ্যুত্থান বলছি। হয় নাই। আইনগত পদ্ধতিতে তারেক রহমান এসে I এক know বছরের মধ্যে that. এরকম হইতে I পারে না। know that. নো, তাহলে I আপনি know আইনগত that. পদ্ধতি আনতেই পারেন না। আইনগত পদ্ধতি আমি শেষ করি। আমাদের- ভাই, আমি আপনার কাছে না না, আসবো। আইনগত একটা আমি কথা- ওইটাতে যাইতে চাই। এই, এক এটাতে মিনিট, একটা লাইন আপাকে বলে আমি দিন। ব্যাকওয়ার্ডে নিয়ে গেলাম, ব্যাকওয়ার্ড ওই জায়গায়, ব্যাকওয়ার্ড আমরা আমাদের পূর্বের জায়গায়, সবাই সবার পূর্বের জায়গায়, এই জন্য ব্যাকওয়ার্ডে তো যেতে চাই না। 5 আগস্ট না হলে ডক্টর ইউনূসও তো ফ্রান্সে থাকতেন। আমাদের ফরওয়ার্ডে থাকতে হবে। উনি কিন্তু আন্দোলনের পক্ষে ভাই, খুব একটা কথা সমস্যাটা বলেন কোন না। জায়গায়? আমরা আন্দোলন ফরওয়ার্ডে 17 যাইতে বছর চাই, আমরা ওনারা ছিলাম ব্যাকওয়ার্ডে রাস্তায়। নিচ্ছে। ওনারা এখন কেন এই প্রশ্ন তুলবে যে এটা, এই যে গণভোট এটা সংবিধানে নাই, এটা কেন প্রশ্ন তুলবে? এই প্রশ্ন কেন ঐক্যমত্য কমিশনে সালাউদ্দিন আহমেদ তুলে নাই? এখন কেন তুলবে? তাহলে তারা জনগণের সাথে প্রতারণা করতেছে। না, এই প্রতারণা এটা করার সাহস পায় কোত্থেকে? তারা এখন জনগণকে ভূগোল বুঝাইতেছে, কিন্তু তারা যেন ভুলে না যায় এটা 2006 সালের আগের বাংলাদেশ না। এটা হচ্ছে ওই বাংলাদেশ যে বাংলাদেশে কয়দিন আগে 7 বছরের 8 বছরের ছেলেটা বাবার হাত ধরে রাস্তায় নামছে। এটা হচ্ছে ওই বাংলাদেশ। তারা 2006 এর আগের বাংলাদেশ চিন্তা করতেছে না। বাবাদের ক্ষেত্রে আপনারা হাঁটুর না, বয়স এটাই বললে হলো আপনারা খুব স্ল্যাং সবচেয়ে, না ভাষায় ভাই, আক্রমণ করেন। সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? সবচেয়ে বড় সমস্যাটা হইলো তারা আগে যেভাবে মানুষকে ক্ষমতায় এসে, বড় বড় কথা দিয়ে ক্ষমতায় এসে, তারা ওই 1 থেকে 6 যে কাজগুলো করেছে, এখনো জনগণের উপরে তারা চাপিয়ে দিয়ে এই কাজগুলো করতে চায়, প্রতারণা করতে চায়। এই প্রতারণার কোনো সুযোগ দেওয়া হবে না। বিএনপি কেউ না, বিএনপির নাম ভাঙিয়ে যারা করবে কাউকে সুযোগ দেওয়া হবে না। বিএনপির টাইমে 2001 থেকে 6-এ গ্র্যাজুয়ালি কনসিস্টেন্টলি কমে এসেছিল। কাজেই দুর্নীতি বিএনপি করে না, সেটা করে না, বরং তাদের কারো কারো নামে ভীষণ মূলত রকমের Transparency শত শত, International এর index। আমি বলি দাঁড়ান না, শত শত কোটি টাকা তাদেরকে পিএ, পিএস, তার ছাত্র উপদেষ্টা। আমরা দেখেছি যে শেখ হাসিনার একজন পিয়ন কত 300 না 400 কোটি টাকার মালিক হয়ে গেল, দেখে একেবারে ছি পড়ে গেল। আবার দেখি তাদের একজন কোন উপদেষ্টা ছাত্র, তার আপনার পিএস, এপিএস, তারও আপনার কত কয়শো কোটি টাকার আপনার ইয়ে কিন্তু চলে BNP এসেছে। সময়ে কিন্তু দুদক তাকে মুক্তি এইটা দিল কয়েকদিন আগে। যখন দেখেন, আমি বলছি দেখেন এই রকম যখন অবস্থা হয়, আজকে ওনার কথা শুনে আমার মনে হলো অনেক দিন পর আমি আওয়ামী লীগের বয়ান শুনছি। মানে আওয়ামী লীগ অভিযোগ যে করা যাবে না আমার তাহলে? সাথে না যাবে, আমার সাথে যেমন আমরা দীর্ঘ 15 বছর টকশো করছি, মনে করেন কম বেশি, তো আমি যখন আওয়ামী লীগের সাথে বসেছি, যেই ধরনের কথাবার্তা তারা বলেছে ওই ফায়ারি স্পিডে, হ্যাঁ, Tagging। সমস্ত মিথ্যা, অপতথ্য, মিথ্যা তথ্য, ফেক, তারাও বলছে, ভালো কথা বলুক। এখন দেখেন তাদের দুইজন উপদেষ্টা যখন থাকতে পারে সরকারের সাথে, সেটা জায়েজ আছে, হ্যাঁ, সেটা জায়েজ, তারা ওইটাকে জায়েজ করে দিয়েছে। বলে অনেক আগে না, আমাদের তো ওইখান থেকে না, আমাদের অ্যাটর্নি জেনারেলের আসাদুজ্জামানের কথা বলেছে, এখন যিনি আইনমন্ত্রী, তার কথা বলছে তো, পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছে। হ্যাঁ জানি আমি, বলেছে তো। এখন হয় কি, তাদের এটার উত্তর কিন্তু সংসদে উনি নিজেই দিয়েছেন, যে যেই ক্ষমতার বলয়ে নাহিদ ইসলাম তারা আপনার উপদেষ্টা ছিল ইন্টারিম গভর্নমেন্টে, ওই একইভাবে উনিও ছিলেন। হ্যাঁ ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল করেছে, উনি পদত্যাগ করেই তো উনি নির্বাচন করেছেন, করেই তো নির্বাচন করে আসাদ সাহেবের কথাই বলছেন না, ওনার কথা আমি, উনি একজন পেশাদার, উনি একজন কূটনীতিক। তো উনি আমাদের এখানে আজকে যখন আওয়ামী লীগের 17 বছর এবং ইন্টারিম গভর্নমেন্টের, আপনি জানেন এই 18 মাসে অর্থনীতির কি অবস্থা, কত বিলিয়ন ডলার তারা আপনার ডেফিসিট রেখে গেছে, এবং তারা কোনো কর্মসংস্থান, কোনো বিনিয়োগ, শত শত গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনার বন্ধ হয়ে গেছে। বিদেশের সাথে আমাদের যে সম্পর্ক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সবকিছু মিলিয়ে একজন ঝানু যে কূটনীতিক হয়তো সেইভাবে ভেবেছে আমাদের দল তাকে রেখেছে। এখন প্রোপাগান্ডা করলে করা যায়, এক্সাইলে থাকবেন 17 বছর, না এক্সাইলে ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব, উনি নিজের ইচ্ছায় তো ভাই যান নাই। 111-এর গভর্নমেন্টের যে নির্মম অত্যাচার, যেই কারণে ওনার ছোট ভাই আরাফাত রহমান কোকো তো ইন্তেকাল করলেন, আর উনি আজও সেই ক্ষত উনি কিন্তু বহন করে বেড়াচ্ছেন। ওনার ইন্টারভিউতে দেখবেন উনি কি বলেছেন। কাজেই এটা নিয়ে উপহাস করবার কিছু নাই, এটা নিয়ে আপনি সমালোচনা আজকে করতে পারেন, কালকে যে আপনি সেই অবস্থায় পড়বেন না, ইউ নেভার নো। আর আপনাদের আপনি, সরকারের সময় তো এটা হওয়ার কথা না কালকে, কারণ আমি সেটা, আপনাদের সেরকম নির্যাতক সরকার না। আমি তো সেটা বলছি না, এটা বাদ কি বাদ, আমি বলছি যে কখনো না, আমি কোনোদিন চাই না, কোনোদিন না, শুধু আমাদের সরকার কেন, পরের যে সরকার আসবে, তারপর যে আসবে, ও যে যাই বলুক, আমি তো তাকে স্নেহের দৃষ্টিতে দেখি, ও যা খুশি বলুক, আমি তো জাস্ট উত্তর দিচ্ছি। কিন্তু তার মানে এটা না, পার্সোনাল লেভেলে তো এটা তো আউট অফ কোয়েশ্চেন, প্রশ্নই উঠে না। কিন্তু দেখেন আজকে
গণতান্ত্রিক বেশি সময় দিতে পারবো না, আমরা গণতান্ত্রিক সার্জিসের যে কাছে যাবো। অভিযাত্রায় আমরা আছি, বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন যেটা হলো, এই নির্বাচনের পরে এই সরকারটার তো ভাই 1 মাস কয়দিন বয়স হয়েছে, 1 মাস 44 দিন, মানে নট ইভেন 45 ডেজ, 1.5 মাসও হয় নাই আপনারা রাজপথে আন্দোলন করছেন। আমার কি মনে হয় জানেন, এখনো করি নাই। আজকে না, আমি সেটা না, যাবেন বলেছেন, হুমকি দিচ্ছেন, জ্বালানি তেলের লাইনটা দেখেছেন আসার সময়, আপনি দেখেছেন না? আমরা সবাই দেখেছি। দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন, এই জনগণ পরিস্থিতিটা আমরা জানি আসলে। জনগণ আপনার এটার আমাদেরকে, সাথে তো এই জুলাই সনদের কোনো সেটা আমি সম্পর্ক বলছি নাই, না, জি। পার্লামেন্টের আপনাকে আমার একটা কথা, প্রশ্ন করতেই না না না, হবে। একটা প্রাসঙ্গিক বিষয় বলে শেষ করি। মৌলিক অধিকারের যে বিষয়গুলো আছে জনগণের, হ্যাঁ, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, হাম, ছোট ছোট শিশুরা মারা যাচ্ছে দেদারসে, কোথায়? কথা তো বলছেন না সংসদে, ওনার বন্ধুরা যারা আছে বলেছেন। বলেন না, সেটা নিয়ে শুধু কথা বলবেন কেন? কনস্ট্রাকটিভ ডিবেট করেন। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা টিকা কেনা কেন হয় নাই? টাকাটা আপনার কোথায় গেছিল? যুদ্ধ যেটা হচ্ছে টাকার জন্য ইরান হয় নাই এবং ব্যাপারটা তা না, কিন্তু হয় নাই, তারা সিদ্ধান্ত গ্রহণে দেরি করেছে। সিদ্ধান্ত গ্রহণে দেরি করেছে, ম্যানেজারিয়াল যেই তাদের লেকুনা, Managerial skill-এর অভাব আচ্ছা, ছিল। সেই স্কিলের যে অভাব, যেই লেকুনা, সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন। আপনারা জুলাই সনদ নিয়ে কথা বলবেন। ভবিষ্যতে জ্বালানি তেলের যেন এরকম হলে আমাদের হাতে স্বল্প আর যে বেশি মেয়াদী, সময় নাই একদম। আচ্ছা, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন এই জন্য জি, করতে জি। চাই, আসলে আমার নিজের চাচা এই মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ এই বিষয়টি ঠিকমতো নাই বলে বাংলাদেশ আইনটা, বিদেশে গিয়েছিলেন কিডনি সংযোজন এটা লক্ষ লক্ষ মানুষ এবং যায়। বাঁচেন না, কিন্তু আপনারা এটা এইটাকেও মনে হয় একটু না 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 না, এটাকে এইভাবে আপনি নেন না, এটাকে না, আমি বলা, নেই না, আমি just জানতে না, আমি চাইছি। বলছি আমি এটা, ব্যক্তিগত কথাটি বলেছি যে না, না, যেরকম ঠিক অনেক আছে। মানুষ আছে আমি বাংলাদেশে। জানি, এটা আমি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলি, এটা আমি, আপনার এই কথা ঠিক আছে। দেখেন, এটা যদি আরো অনেক বেশি যারা এক্সপার্ট আছে, এক্সপার্ট অফ দ্য এক্সপার্টস, তাদের ওপিনিয়ন নিয়ে, এটা যারা আমাদের বিরাট বড় ডাক্তারদের একটা উইং আছে আমাদের দলের, ড্যাব জি, বলে, আপনি জানেন তো। তাহলে তো এইটার ব্যাপারে আমরা একটা ইনশাআল্লাহ, দ্রুত প্রতিকার পেতে ইনশাআল্লাহ, পারি, কারণ অবশ্যই। বহু কিডনি না, না, রোগী, না, না, এটা আপনার কথা বহু ঠিক লিভার আছে। রোগী আছেন বাংলাদেশের ডাক্তাররা, আমি এটা আপনার পারেন সাথে কিন্তু, একমত। জি। তো আমরা সার্জিসের কাছে জি, চলে জি, যাই। আমি একটু সার্জিস, শুরু বেশি করতে সময় চাই। নাই, আমি একটা প্রশ্ন করবই। অক্সফোর্ড ইউনিয়নে যে আপনি যাচ্ছেন, জি, জি। কিভাবে এটা যাচ্ছেন? দিয়ে শেষ করব। হ্যাঁ, এটা দিয়ে শেষ এটা একদম করবেন। শেষ হ্যাঁ, আমার করব। হাতে বেশি তার আগে সময় অল্প অল্প করে সার্জিস, কয়েকটা অল্প, বিষয়। হ্যাঁ, হ্যাঁ, খুবই অল্প আমি আপনাকে করে। 3.5 মিনিট সময় দিতে পারবো। হ্যাঁ, জি, 3.5 মিনিট, ঠিক আছে। ইনশাআল্লাহ সার্জিস, 3.5 মিনিট, ডিবেটারদের এটা ঠিক অসুবিধা আছে, নেই। ওকে। প্রথম পররাষ্ট্রমন্ত্রী ঝানু কূটনৈতিক ছিলেন বলে তাকে নেওয়া হয়েছে, খুবই ভালো। কিন্তু এই নির্বাচনের আগে যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তখন তাকে কেন বলা হলো বিদেশি, বাংলাদেশি পাসপোর্ট নাই, তার মতো লোক পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারে, তখন এই কথাগুলো কেন বলা হলো? তার মানে এর মাঝখানে নিশ্চয়ই কোনো একটা কিছু ডিল হয়েছে, ঘটেছে, নাকি তিনি তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করে দেওয়ার কোনো প্রাইজ পেয়েছেন কিনা, এই জিনিসটা আমাদের জানতে খুব মন চায় আর কি। যেই লোকটা 3 মাস আগে, যেই লোকটার বিরোধিতা পুরো বিএনপি একসাথে মিলে করলো, ইভেন জনাব সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে আমির খসরু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সবাই, সেই লোকটা 3 মাসের মধ্যে এত ভালো কিভাবে হয়ে গেল যে সেই লোকটা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় পেয়ে গেল? সেই প্রশ্ন আমাদের মাথায় এখনো আছে, আশা করি আগামীতে এর উত্তর পাবো। 1, 2, তারা তাদের জায়গা থেকে আপনারা একটা কথা বলেছে, এটা আমি একদম নির্দ্বিধায় স্বীকার করি। বিএনপি তাদের জায়গা থেকে সভা করেছে, সমাবেশ করেছে, রাজপথে এসেছে এবং তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। মানে দুঃখজনক হলো সত্য জিনিসটা কি আসলে, ধরেন যেই সময় আপনি দেখেন, আমরা আমাদের জায়গা থেকে 6 জন যখন ডিবি অফিসে ছিলাম, তখন কিন্তু রাজপথের ওই আন্দোলনটা ওইভাবে হয় নাই। কিন্তু আমাদের পরের লেয়ার আবার সমন্বয়করা কর্মসূচি দিয়েছিল বা সব কিছুকে চেষ্টা করতেছিল যেন ঠিকঠাক থাকে। কিন্তু আবার যখন আমরা আসলাম ডিবি অফিস থেকে বের হয়ে, এরপর থেকে আবার কিন্তু রাজপথে আরেকবার নতুন করে আরেকটা জোয়ার শুরু হলো। 1 অগাস্ট, 2 অগাস্ট, 3 অগাস্ট যদি আপনি দেখেন, তো যখন সামনের সারির নেতৃত্বরা সামনে চলে আসে, নেতাকর্মীদের, তারা অনেক বেশি সাহস পায়, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কিন্তু আমরা কিছুদিন একটা ভিডিও দেখছিলাম আর কি, ওই যে আমাদের একজন ভাই, সালাউদ্দিন টুকু ভাই সম্ভবত বিএনপির, ওই যে পুলিশের বাসি দিচ্ছিল না কি করতেছিল, তো স্লোগান দিতে দিতে উনি সবার আগে পিছন দিকে দৌড় মারছে, তো পরে নেতাকর্মীরা গেছে আর কি। তো এটা, হ্যাঁ হ্যাঁ, না যে এটা আমি বিচ্ছিন্নভাবে নিচ্ছি। তো এটা যখন হয়, নেতাকর্মীরা মানে তাদের আশ্বস্ত হওয়ার যে জায়গাটা, ওটা কিন্তু অনেকটা কমে যায়। আরেকটা জিনিস কি আসলে করেছে, এটা আমি এগ্রি করি, সে অস্বীকার করবো না, কিন্তু দুঃখজনক হলো সত্য, বিএনপির অনেক নেতাকর্মী যারা আজকে অনেক বড় সুবিধাভোগী, ওই টাইমেও সুবিধাভোগী ছিল। আওয়ামী লীগের সময় যাদের সমস্যা ছিল না, এখনও সমস্যা নাই, তখনও বিজনেস করতো, এখনও বিজনেস করে, এখনও তাদের গাড়িতে হয়তো ফ্ল্যাগ আছে, তখনও হয়তো তাদের গাড়িতে ফ্ল্যাগ ছিল না, কিন্তু ওই সুযোগ সুবিধাটা পাইতো। এই লোকগুলার কারণে এখন যারা নির্যাতিত, ধরেন আপারা বা যারা টকশো টেবিলে অনেক কথা বলছে, ওই মানুষগুলোর কারণে না সাধারণ মানুষ, নেতাকর্মীরা মানে আস্থা পায় না। এবং যেটা হয়েছে, এই আন্দোলন সংগ্রাম, ওই যেটা আন্দালিব রহমান পার্থ ভাই বললো যে আমরাও 300 রান করেছি, তোমরা যদি 12 রান করে, এগ্রি করি, কিন্তু যেটা হইতো, ওই যে ধরেন প্রত্যেক ম্যাচে 300 করে হইতে থাকতো, কিন্তু কোনোদিন 312 হইতো না আর কি। এটা হলো মানে তাদের এই উইনিং রানটা হতো না, আমরা করেছি, এই ক্রেডিট নিতে চাই না, তো আমরা তাদের দ্বারা হতো না, মানে হতো না, যেই কারণটাতে এটাই বললাম যে মানুষের, ইভেন তাদের নেতাকর্মীদের ওই আস্থাটা ধীরে ধীরে কমতে শুরু করেছিল, যেটা 24 নির্বাচনের পরে একেবারেই তলানির দিকে গিয়েছিল। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে
এই যে বিএনপি এখন 1.5 মাস হয় না 2 মাস হয়, সত্যি আমরা কি বিএনপিকে আমাদের জায়গা থেকে অর্থনীতির জন্য চাপ দিচ্ছি, মূল্যস্ফীতির জন্য চাপ দিচ্ছি, জ্বালানির জন্য চাপ দিচ্ছি, এই জিনিসগুলোর জন্য চাপ দিচ্ছি না। কারণ এটা একটা সরকার মিনিমাম ঠিক করে নিয়ে আসতো 6 মাস 1 বছর লাগবে একটা পলিসি করে, এটাতে মিনিমাম ডেভেলপমেন্টের জন্য। আমরা কোনটা চাচ্ছি? যেই জিনিসটা তারা তাদের জায়গা থেকে সদিচ্ছা থাকলেই করতে পারে, যেই জিনিসটার বাস্তবায়নের মেয়াদ হচ্ছে মাত্র 6 মাস, সেই জুলাই সনদটা, যেটার আকাঙ্ক্ষা ধারণ করে আমাদের কিছু প্রতিনিধি সংসদে, যেটার আকাঙ্ক্ষা ধারণ করে আমরা রাজনীতিতে, যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে যখনই আমরা ওই জুলাইয়ের স্মৃতিতে ফিরে যাই, যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে যখন আমরা শহীদ পরিবারের সামনে দাঁড়াই, যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে যখন আমাদের হাত হারানো চোখ হারানো যোদ্ধাদের সাথে দেখা হয়। সো আমাদের এই দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন করে এই সংস্কারটা না নিয়ে আসতে পারি, আমাদের সংসদে থাকারও দরকার নেই, রাজনীতি করারও দরকার নেই। এই জন্য আমাদের এই তীব্র চাওয়াটা যে আমাদের এই জুলাই সনদ যেভাবে ঐক্যমত্য